ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইট প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে যে ইরানের উপর যে অ্যাটাকটা হলো ইসরায়েল এবং আমেরিকার, সেটার ফলে ইরান যে রিটেলিয়েটরি অ্যাকশনগুলো যাচ্ছে তার মধ্যে গিয়ে ইরান গিয়ে অ্যাটাক করেছে কুয়েতের এলএনজি ফ্যাসিলিটি। সেই ফ্যাসিলিটিতে অ্যাটাক হওয়ার ফলে তারা এখন এলএনজি প্রোডাকশন বন্ধ করেছে। এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আপনারা জানেন যে বাংলাদেশ কুয়েত থেকে প্রচুর এলএনজি আনে এবং এই এলএনজিটা আমাদের কাজে লাগে। আমাদের দেশের যে গ্যাস প্রোডাকশন এটা ক্রমশই কমে যাচ্ছে এবং এই এলএনজিগুলো দিয়ে বাংলাদেশের নিজস্ব গ্যাস এটা মিশিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, সাপ্লাই হয় এবং এখান থেকে আপনার আমাদের যে পাওয়ার জেনারেশন হয় সেই পাওয়ার জেনারেশনের একটা অংশ এই এলএনজি সাপ্লাই না পেলে বন্ধ হয়ে যায়। সো আমাদের রিপোর্টার এখানে সাজ্জাদ, সে একটি রিপোর্ট করেছে, আমাদের অন্যান্য রিপোর্টারও কন্ট্রিবিউট করেছে। তো সাজ্জাদের রিপোর্ট অনুযায়ী যে এই অলরেডি কাতার এনার্জি বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে তারা এই প্রোডাকশন ফ্যাসিলিটি বন্ধ করেছে এবং এগ্রিমেন্ট অনুযায়ী তারা এখন সাপ্লাই দিতে পারবে না। তো সাজ্জাদ, এখানে সিচুয়েশনটা কি, গ্যাসের সিচুয়েশনটা কি এবং সরকার কি করছে, পেট্রোবাংলা কি চিন্তা ভাবনা করছে? জি, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আজকে যেটা আমরা যে বিষয়টা নিয়ে রিপোর্ট করলাম সেটা হচ্ছে বিশ্বের ভিতর সবচেয়ে লার্জেস্ট এলএনজি প্রডিউসার হচ্ছে কাতার এনার্জি। এই কাতার এনার্জির সাথে আমাদের আপনার গ্যাস এনার্জি সিকিউরিটি, স্পেশালি আপনি গ্যাস সাপ্লাই ইজ ভেরি মাচ এন্টওয়াইন্ড। আমি যদি বলি, আমরা যে বছরে যেমন 2026 সালের যে প্ল্যানিং ছিল 115টা কার্গো আনা, 115টা কার্গোর ভিতর 40টা আসার কথা ছিল কাতার এনার্জি থেকে, যেটা হচ্ছে আপনার ইরানের আক্রমণের কারণে তারা প্রোডাকশন হোল্ড করেছে। অ্যাট দ্য সেম টাইম তারা তাদের যত সাপ্লায়ার আছে ইনক্লুডিং বাংলাদেশ তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা ফোর্স মেজিওর নিয়েছে। তো ফোর্স মেজিওর বিষয়টা হচ্ছে এমন, আন্ডার দ্য আপনার সাপ্লাই এগ্রিমেন্ট ক্লজ 17 সেখানে বলা আছে যে যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার যেমন সাইক্লোন, ঘূর্ণিঝড়, মানে নিজের দোষের বাইরে যেটা যদি হয়, যেমন ডিজাস্টার হয়, রাইট, ওয়ার, প্যান্ডেমিক, ন্যাচারাল ডিজাস্টারের কারণে বোথ পার্টি, আইদার পার্টি ক্যান অ্যাকচুয়ালি ক্যান্সেল, পোস্টপোন দ্য আপনার ইম্পোর্টেন্ট আপনার সাপ্লাই। তো তারা সেটাই করেছে। এখন এইটার কারণে যে বাংলাদেশের যে সমস্যা, যেহেতু আমাদের আমি যদি আপনাকে যদি আরেকটা একটু লার্জার পিকচার দিই, আমাদের টোটাল গ্যাস সাপ্লাই ন্যাশনালি হচ্ছে 2800 থেকে 2026-2700 MMCFD। এর 37% আসে হচ্ছে আমরা হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এলএনজি আকারে। এই যে 37% ইটস ইম্প্যাক্ট ইজ ভেরি হিউজ। এখন এই 37%-এর ভিতর যদি 115টার ভিতরে 40টা কার্গো যদি একটা গ্যাস থেকে বন্ধ হয়ে যায়, না আসে, তাহলে কি ইম্প্যাক্টটা যেটা হবে, এবং পেট্রোবাংলা এবং সরকার যদি বা চেষ্টা করছে স্পট থেকে আনার, ইম্প্যাক্টটা হবে আসলে খুবই ডিজাস্ট্রাস। আমি একটু বর্ণনা করি। সেটা হচ্ছে যেমন আমাদের পাওয়ারের জন্য, আমরা পাওয়ার জেনারেশনের জন্য এই একটা প্ল্যান ছিল যে 1000 MMCFD গ্যাস দিবে, যেখান থেকে 5000 মেগাওয়াট পাবে। পেট্রোবাংলা বলে যে আমার পাওয়ারে জেনারেশন 50 করতে হবে যদি আমার লং টার্ম থেকে আমরা যদি সাপ্লাইগুলো না পাই। যেমন কাতার এনার্জি তো প্রোডাকশন হোল্ড করেছে, তারা দিবে না বলে যে আমি যদি না পাই তখন আমি এখানে বাধ্য। অ্যাট দ্য সেম টাইম এটার স্পিল ওভার এফেক্ট পড়বে আপনার আমাদের ইন্ডাস্ট্রিতে। তো ইন্ডাস্ট্রিতে যদি পড়ে, যে সমস্যাটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হবে না, এক্সপোর্ট হবে না, এক্সপোর্ট প্রোডাকশন না হলে আমার এখানে ইকোনমি ফল হবে, একটা রিসেশন হবার দেয়ার ইজ হাই চান্স। হ্যাঁ, এখানে একটা জিনিস আই মাস্ট পয়েন্ট আউট, যে হতে পারে যে যুদ্ধ মানে যেই ফ্যাসিলিটিতে অ্যাটাক হয়ে বম পড়েছে সেই ফ্যাসিলিটি তারা রিপেয়ার করে হয়তো করবে, কিন্তু চালু করলেও কি এই মাসে আমরা, বিশেষ করে এখন মার্চ মাস এবং গরম পড়া শুরু হয়েছে এবং এই সময়টাকে বলা হয় লিন পিরিয়ড। এই সময় আস্তে আস্তে পাওয়ারের ডিমান্ডটা অনেক বেড়ে যায় এবং সারা দেশে ইরিগেশন হয় এবং ইরিগেশনের একটা বিরাট অংশ ইলেকট্রিসিটি দিয়ে চলে। সো খুব সম্ভবত ফিয়ারটা রাইট নাও 40টা কার্গোর সব পাবো না সেটা হয়তো না, কিন্তু এই মুহূর্তে যে পাচ্ছি না এটা নিশ্চিত, ঠিক না? এক্স্যাক্টলি। সো এই মুহূর্তে সরকার কিছু ভাবছে কিনা? আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে এই যে 40টা হচ্ছে এটা অ্যানুয়ালি আসবে, কিন্তু আমাদের এই মাসে যদি বলে এখন ইমিডিয়েট, সেটা হচ্ছে কাতার এনার্জি থেকে আমাদের টোটাল এলএনজি সাপ্লাই আসার কথা ছিল 7টার ভিতর
6টা আসার কথা ছিল কাতার থেকে, এর 6টার ভিতর আবার 5টা আসার কথা ছিল কাতার এনার্জি থেকে, যেহেতু আমাদের ডাইভার্সিফাইড সাপ্লায়ার আছে। আমি একটু ব্রেকডাউনটা দিচ্ছি বোঝার জন্য। 5টা আসার কথা, 5টার ভিতর আপনার 3টা স্ট্রেট অফ হরমুজ ক্রস করেছে, আর 2টা হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, আনসার্টেন। তাদেরকে চিঠি লিখেছে, তারা বলে যে উই আর অ্যাকচুয়ালি অ্যাসেসিং দ্য সিচুয়েশন। এটা 2-3 দিন আগে, বিফোর দ্য স্ট্রাইক অন দ্য আপনার অন দ্য ইনস্টলেশন অফ কাতার এনার্জি। এখন সর্বশেষ যেটা হচ্ছে আপনার এই যে চিঠিটা পাঠিয়েছে হচ্ছে 2রা মার্চ পেট্রো বাংলায়, সেখানে তারা বলছে উই মে, মানে দে আর নট অ্যাকচুয়ালি ফার্ম, দে ডিডন্ট অ্যাকচুয়ালি ক্লিয়ার দ্য সিচুয়েশন যে আইদার তারা সাপ্লাই দিতে পারবে না নাকি দিবে, তারা ইউজ করেছে মে। এই মেয়ের এক্সপ্লেনেশন আবার পেট্রো বাংলা চেয়েছে, বলে যে তোমরা তোমাদের অবস্থান ক্লিয়ার করো, এবং এটা গতকালকের ভিতর ক্লিয়ার করতে বলেছে কাতার এনার্জিকে। কাতার এনার্জির যে আমি জানি না, এখনো পর্যন্ত আমার কথা হয় নাই, বাই দিস টাইম পেট্রো বাংলা আপনার এই যে 2টা স্পট থেকে কার্গো কেনার জন্য টেন্ডার কল করেছে। আমি যেটা জানি সেখান থেকেও বাংলাদেশ পাই নাই, কোনো বিডার ইন্টারেস্টেড না। কারণ হচ্ছে এখন যেহেতু স্পটে অলরেডি দাম বাড়ছে এবং তারা হোল্ড করে রেখেছে। এবং যেটা হয়, এর আগে আমাদের বাংলাদেশের কপালটাই এরকম খারাপ, এর আগে ইউক্রেন ওয়ারেও আমাদের খুব এই ধরনের সিচুয়েশন হয়েছে। এবং এখানে যেটা হয়েছে, এই যুদ্ধটা লাগার ফলে আবার ডলার কিন্তু ইন্টারন্যাশনালি উইক হয়ে গিয়েছিল ট্রাম্পের বিভিন্ন ধরনের হুইমজিক্যাল ইয়েতে, কিন্তু এই যে এনার্জি যে একটা এনার্জি ইনভেস্টর ইম্প্যাক্টের কারণে ডলার আবার গেইন করেছে, এই ধরনের জিনিস আছে। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের এইটা তো দেখা গেছে যে এই এলএনজি সাপ্লাইয়ের ডিস্টারবেন্সের কারণে আমাদের এনার্জি সেক্টরের একটা ভালনারেবিলিটি এক্সপোজড হয়ে গেল। বাংলাদেশে এত পাওয়ার জেনারেশন তৈরি করে গিয়েছিল আওয়ামী লীগের সময়, কিন্তু আমরা সেটা বেনিফিট পাচ্ছি না, বিকজ আমরা একটা বিরাট অংশ, আমাদের মেজরিটি অংশই হলো পাওয়ার আমরা জেনারেট করি ইম্পোর্ট করে। আমাদের ফুয়েলটা এন্টায়ারলি সেই ইউক্রেন ওয়ারের সময়ও দেখেছি, আমাদের তেল, আমাদের এলএনজি, আমাদের এলপিজি, আমাদের কয়লা সবই ইম্পোর্ট করে আমরা। বাংলাদেশের গ্যাস আছে অল্প। সো এই প্রসঙ্গে আমি জাস্ট একটা পয়েন্ট করে রাখি যে হাসিনার সরকার একটা আরবিট্রারি একটা আইনের মাধ্যমে যেটা হলো কুইক এনার্জি সাপ্লাই একটা এনহ্যান্সমেন্ট অ্যাক্ট করেছিল, যেটার মাধ্যমে কোনো ওপেন টেন্ডার ছাড়া তারা অনেকগুলো পাওয়ার প্রজেক্ট দিয়েছে। এবং তার মধ্যে লাস্ট যেটা করেছিল সেটা হলো 31টা পাওয়ার কোম্পানিকে তারা রিনিউয়েবল পাওয়ার কোম্পানিকে, এর ভিতরে উইন্ড আছে অতিরিক্ত, এবং অধিকাংশগুলোই হচ্ছে হলো সোলার পাওয়ার, এবং এগুলো করে গিয়েছিল হলো 23 সালে। এই 23 সালের এই টেন্ডার করার পরে আই মাস্ট পয়েন্ট দিস আউট যে এগুলো কিন্তু 12-14টা এখন বাই নাও এইগুলা সোলার পাওয়ার, এই উইন্ড পাওয়ার, এগুলা কিন্তু চলে আসতো। রাইট। এবং চলে আসলে কি হতো যে আমাদের কিন্তু যেই এখন যে ক্রাইসিসটা হচ্ছে, এখানে একটা রিলিফ থাকতো। কারণ আপনারা জানেন যে রিনিউয়েবল থাকলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কি হচ্ছে না হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, বিকজ আপনার যতক্ষণ সূর্য আছে, যতক্ষণ বাতাস আছে, আপনি এগুলো চালাতে পারবেন। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, তখন বিপ্লবী সরকার তো ধুমায় সব কিছু বন্ধ করে দেয়, তার মধ্যে এই রিনিউয়েবল পাওয়ার প্রজেক্টগুলো ছিল। অথচ আমরা তখন লিখেছিলাম যে এগুলো বন্ধ না করে, বিকজ আমরা জানি, ফলো করে আসছিলাম, এরা ল্যান্ড কিনেছে, এরা অনেক কিছু ফাইন্যান্স রেডি করেছে, এবং দিজ আর ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর এনি পাওয়ার কোম্পানি টু ইমপ্লিমেন্ট দেয়ার প্রজেক্ট। সো কোনো চিন্তা ভাবনা না করেই এগুলোকে হোলসেলভাবে বন্ধ করে দিয়ে তারা আবার রিটেন্ডার করলো। তো এখানে ঘটনা হলো যে সেই সময় কিন্তু সরকার পারতো যে আমরা কিছুদিন বন্ধ রাখি, সাসপেন্ড করে আমরা রিভিউ করে দেখি যে পাওয়ার প্রজেক্টগুলো কি আনফেয়ার হয়েছে কিনা, কিন্তু সেগুলো করলো না। আমরাও লিখলাম পেপারে, ইগনোরই করে গেল। এমনকি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে যে এই জিনিসটা ভুল হচ্ছে, এবং এটা ভুল হচ্ছে, এবং এটার সাফারার কিন্তু আলটিমেটলি বাংলাদেশ হবে। আর একটা জিনিস ক্যান্সেল করে দেওয়া বহু সহজ, একটা কিছু না করার জন্য আপনি কিছু না করলেই হয়, কিন্তু আসলে একটা কিছু করা ইট রিকোয়ার্স ইন্টেলিজেন্স, রাইট? যে আপনি বুঝতে হবে তো যে জিনিসটা আসলে ঠিক হচ্ছে না। আপনি জাস্ট বিকজ হাসিনা গভর্নমেন্ট করেছে তাই আপনি বন্ধ করে দিলেন। তো আজকে আমাদের যে সিচুয়েশনটা হলো, এই যে এলএনজিটার সাপ্লাই অনিশ্চিত, আমরা তো এটা ইউক্রেন ওয়ারের সময় দেখেছি যে এই ধরনের আনসার্টিনিটি হবে। আরও শুধু তাই না, এলএনজি সাপ্লাইয়ের ঘাটতি হয়েছে তাই না, এখন স্পট যাবে, কয়লা কিনবে, এখানে বিভিন্ন রকম কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন রকম গ্যাপ রেখেছে, ঠিক না? রাইট। সো কয়লা ক্ষেত্রে কি গ্যাপ রেখেছে?
আচ্ছা, কয়লার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের 6টা হচ্ছে আপনার কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে, অল আর মেগা বড় বড় মেগা পাওয়ার প্ল্যান্ট, 1200 থেকে 1300 মেগাওয়াট। সেটা হচ্ছে তোর মধ্যে 6টার ভিতর একটা পাওয়ার প্ল্যান্ট যেটা পটুয়াখালী আপনার কোল ইস্যুতে আমরা রিপোর্ট করেছি, ইয়াংথাইর ইস্যুতে যেটা বন্ধ আছে, সেখানে প্রোডাকশন বন্ধ। বাকি 5টার ভিতর হচ্ছে একটাতে 2 মাসের সাফিসিয়েন্ট কয়লার মজুদ আছে, 2 মাসের শুধুমাত্র, সেটা হচ্ছে বাংলাদেশ চায়না যেটা পাওয়ার প্ল্যান্ট আছে সেটা। বাকিগুলা সবগুলার হচ্ছে কয়লার মজুদ হচ্ছে 1 মাসের। এখন সর্বশেষ যে ডেটাটা আমি পেয়েছি গত পরশু দিনের, সেটা হচ্ছে কয়লার থেকে প্রোডাকশন হচ্ছে অ্যারাউন্ড 4000 সামথিং, 4100-200 মেগাওয়াট। 4000 মেগাওয়াট যে হচ্ছে, রাইট। এই 6টা পাওয়ার প্ল্যান্টের কম্বাইন্ড ক্যাপাসিটি কত? এই 6টা পাওয়ার প্ল্যান্টের কম্বাইন্ড ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 6000 মেগাওয়াট। সো 2000 মেগাওয়াট কম হচ্ছে। এর ভিতর একটা তো অফলাইন, এটার কয়লার চুক্তি হয় না, দরপত্র হয় না, যে কারণে পটুয়াখালী পাওয়ার প্ল্যান্টে সেটা। বাকিগুলার হচ্ছে আপনার এই যে শুধুমাত্র কয়লার 2 মাসের ক্যাপাসিটি আছে চায়না বাংলাদেশ সেটা। বাকিগুলা সবগুলা পাওয়ার প্ল্যান্টের কয়লার মজুদ আছে এক মাসের। এখন কয়লা ধরেন আমরা আনি হচ্ছে থেকে মালয়েশিয়া, সরি ইন্দোনেশিয়া থেকে আমাদের সব কয়লা আসে। তো আমাদের হয়তো ওই রোডটা ডিস্টার্ব হবে না, কিন্তু প্রবলেম হচ্ছে যে সমস্যা যে জায়গায় আমরা যদি ধরেন আমাদের লং টার্ম এলএনজি থেকে যদি আমাদের সাপ্লাই বন্ধ হয়ে যায়, আমাদের যদি ইনক্রিজড অ্যামাউন্ট অফ এলএনজি যদি স্পট থেকে নিতে হয়, যে এলএনজি আজ থেকে 3 দিন আগেও ছিল $9 পার MMBTU, সেটা অলরেডি $15, $14। তো গড ফরবিড এই যুদ্ধ যদি ডোনাল্ড ট্রাম্প বলছে 4 থেকে 5 সপ্তাহ যদি এটা যদি ফার্দার আরও যদি দেরি করে, তখন তো এই আপনার এটাও চলে যাবে 30-এর উপরে, যেটা আমরা ইউক্রেন ওয়ারে ফেস করেছি। আমি একটু ডিসরাপ্ট করি যে আমি যদ্দূর জানি যে আমাদেরই আরেকটা রিপোর্ট আছে, আমাদের চিফ রিপোর্টার করেছে, সেটা হলো যে পায়রা এবং রামপালের পাওয়ার দেওয়া সম্ভব হবে না, বিকজ তাদের অনেক এরিয়ার রেখে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। তো এটার কত টাকার মামলা এটা? এই 2টা পাওয়ার প্ল্যান্টের হচ্ছে টোটাল যেটা ডিউ, সেটা হচ্ছে 4700 কোটি টাকা মতো আমাকে পেট্রোবাংলা চেয়ারম্যান বলেছে, এবং আমাদের রিপোর্টেও আছে আজকে কাশেম ভাই যেটা রিপোর্ট করেছে। এই টাকা চেয়েছে আসলে বেশ আগে, সপ্তাহখানেক আগে, কিন্তু এখনো পর্যন্ত আপনার ফিনান্স ডিভিশন এটা ডিসবার্স করে নেয়। অ্যাট দ্য সেম টাইম এটার সাথে যদি আমি আরেকটু যদি অ্যাড করি, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার যারা আমাদের এই এসএফও বেস পাওয়ার প্ল্যান্টগুলো চালায়, পিকিং পাওয়ার প্ল্যান্ট, তাদের তো দেয় না বেশ, তারা বলছে 14 থেকে 15,000 কোটি টাকা, কিন্তু সরকার তাদেরকে 2,000 কোটি টাকা দেওয়ার জন্য একটা টাকা চেয়েছে, সেই টাকাও পাই নাই। সো দেয়ার ইজ মানে একদিকে এলো ইন্টারন্যাশনাল ক্রাইসিস, আরেকদিকে আমাদের এখানে যে ইন্টারিম গভর্নমেন্টে প্রচুর দায় দেনা মানে রেখে এই বিএনপি সরকারের কাছে দিয়ে গেছে। সো আলটিমেটলি মানুষ দেখবে যে এই নতুন সরকার এসে সে প্রথম থেকেই দেখা গেল যে এত লেট মার্চ থেকে শুরু হবে হয়তো লোডশেডিং, এপ্রিল যদি ট্যাকেল করতে পারে তাইলে হয়তো কিছু হবে, কিন্তু এখানে বিরাট পরিমাণ টাকা বাকি রেখে গেছে, এবং সেই টাকা কিভাবে করে বিএনপি একবারে দিবে এটা আমরা জানি না। যে কয়লা এই মুহূর্তে যেহেতু এলএনজি যদি বন্ধ থাকে তাহলে আমাকে কয়লাতে বাড়াতে হবে, কিন্তু সেটার জন্য আমাকে প্রায় 5,500 কোটি টাকা আগে অলরেডি 2টা। তারপরে এই যে প্রাইভেট পাওয়ার কোম্পানি এরাও বলে রেখেছে যে তাদের টাকা দিতে হবে। সো এইখানেও এরিয়ার আছে, তারপরে রিনিউয়েবল নাই এবং গ্যাসও যথেষ্ট নাই। সো আমরা যেটা দেখছি যে এখানে একটা যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও যে এখানে আরেকটু ক্লিয়ার করে যেতে পারতো ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সেগুলো না করে এই চ্যালেঞ্জগুলো বর্তমান সরকার মানে ওর এটা ছিল যে পরের সরকার এসে এগুলা বুঝবে। সো এই সরকার এসে আসলে বিএনপি সরকার এসে এগুলা আসলে এই মুহূর্তে আধার দেখা ছাড়া আর কিছুই করার নেই, ঠিক না? সো ফাইনালি লাস্ট কথা আমি জানতে চাই যে অল্টারনেটিভ কি কিছু পেয়েছি পেট্রোবাংলা? অল্টারনেটিভ এখন হচ্ছে আসলে আমাদের অল্টারনেটিভও খুবই লিমিটেড। আমাদের একমাত্র সোর্স হচ্ছে এটাকে এই যে এলএনজির, যদি এলএনজির বদলে তেল আনা বাড়ায় দেয়, আমাদের যে তেলের পাওয়ার প্ল্যান্ট আছে, তেলের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে এই পিকিং পাওয়ার প্ল্যান্টগুলো 5-6 ঘন্টার উপরে বেশি চলতে পারে না, আপনি নিশ্চয়ই আরো ভালো জানেন। তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আপনার প্রোডাকশন যদি বাড়াইতে হয় সেটা হচ্ছে কোল, আবার কোলের ক্যাপাসিটিও কম। কিন্তু তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে এনার্জি মিক্স সেটা হচ্ছে কোল, আপনার গ্যাস, তারপর হচ্ছে তেল, এইভাবে মানে এটাতে ডিসপ্রপোর্শনালি একটা এনার্জি থেকে আসবে সেরকম সুযোগ নাই, একটার সাথে ইন্টারটুয়াইন্ড। তো যদি ধরেন যদি আপনার কোলে যদি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, সেখান থেকে আপনি যদি গ্যাস থেকে দিয়ে আসবেন,
সেই সুযোগও নাই, কারণ হচ্ছে গ্যাসে আপনি টাকা থাকলেও আপনি পারবেন না, কারণ হচ্ছে আপনার এফএসআরইউ না, আপনার এফএসআরই ক্যাপাসিটি হচ্ছে সেটাও বন্ধ করে right, দিয়ে গেছিল, সেটাও ক্যান্সেল বন্ধ, করে দিয়ে গেছিল ফজল Right, কবির খান। রাইট। হ্যাঁ, তো তো এইগুলো হচ্ছে আসলে আমরা উই ক্রিয়েটেড সো মাচ ম্যাথ ইন পাওয়ার এন্ড এনার্জি সেক্টর, অতিরিক্ত গড নোস হাসিনা গভর্নমেন্ট হলো অতিরিক্ত ক্যাপাসিটি তৈরি করে একটা মেস তৈরি করে গেছে। আর ইন্টারিম গভর্নমেন্টের সময় ফজল কবির খান উনি অনেক ধরনের পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাজেশন এসেছে, উনি সম্পূর্ণ ইগনোর করে উনি নিজের মতো যেটা বুঝেছেন, এমনকি এলএনজি টার্মিনাল ফ্যাসিলিটি একটা সামিটের কাছে গিয়েছে বলে ওটাকে ক্যান্সেল করে দিয়েছেন। আজকে আমরা অন্য সোর্স থেকে পেলেও সেটা আমরা রিগ্যাসিফিকেশন করার সুযোগ নাই, নিতে পারবো না। Right. সো আসলে আমাদের এখানে কনক্লুশন হচ্ছে যে আমরা মনে হয় একটা খুব বাজে সামারের দিকে যাচ্ছি, যেখানে Right. আমাদের প্রচুর এনার্জি ক্রাইসিস হবে। সো দর্শকদের এটুকু ইনফর্ম করলাম। আপনারা কি করবেন, আপনাদের হয়তো যদি ইন্ডিভিজুয়াল সোলার প্যানেল রাখি কিছু ফ্যান ট্যান চালাতে পারেন সেটুকু ব্যবস্থা রাখেন। সো দর্শকদের এই বলে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করলাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা।